আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ কাশ্মীরের মতো অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের স্ক্রিপ্ট বাস্তবায়নে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলেও দাবি তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণধর্মী এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনীতিতে ফিরতে চাইলে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করার পরামর্শ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। কোটা বিরোধী আন্দোলন কিভাবে স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়, ২৪-এর গণ অভ্যুত্থানই বা কেমন ছিল, আর দিন শেষে তার ফলাফলই বা কি, এসব নিয়েই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সংস্থা বাসস আয়োজন করে এ আলোচনার। আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি। অনুষ্ঠানে বেশিরভাগ বক্তাই তুলে ধরেন আন্দোলনে নিজেদের সম্পৃক্ত হওয়ার গল্প। ভয়াবহ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনও উঠে আসে তাদের কথায়। আমি 12:30টার পরের দিকে আমি জানছি যে সে পালাইছে, কারণ এটা যদি ভুল মিথ্যা হয় আমি শেষ। এপির ওখানে সিলগালা মারা, গ্লোবালি সে ক্যাম্পেইন করবে, যতদিন তারা ডিনায়নে থাকবে তাদের কিচ্ছু হবে না এই দেশে। তারা দে উইল বি জাস্ট লাইক এ নেক্সট জেনারেশনকে দে অলরেডি ওয়াইপড আউট হয়ে গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্বের সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তিনি। দেশকে ডিস্টেবিলাইজ করা, পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয়, তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না, এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাইতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নাই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? ৫ আগস্টের পূর্বে ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্রের যে অপপ্রচার চালানো হচ্ছে তার নামে সেটিরও ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে, ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। ভারতের সব উদ্বেগ বাংলাদেশ দূর করলেও ভারত এখনও বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করছে না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইন। ভারতের মিডিয়ার বাংলাদেশ বিরোধী অপপ্রচারগুলো উভয় দেশের সম্পর্কের জন্য স্বস্তির নয় বলেও জানান তিনি। দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভারতের গণমাধ্যমের গুজব ঠেকাতে দেশের গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল সেটা কিন্তু থাকতো না। কিন্তু আমরা বাস্তবে এবং মোটা দাগে আমরা দেখতে পাই যে আমাদের যেগুলি কনসার্ন ছিল সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আদালত ভাঙচুরের ঘটনায় 2টি মামলা করেছে পরিবার। এ নিয়ে 5টি মামলায় গ্রেফতার 39 আসামি। এদিকে আলিফ হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন জানান, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতেই একটি গোষ্ঠী এই হত্যা ঘটিয়েছে। ইফতেসামুল বিন গনি ও চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গেল রাতে নগরীর কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় 31 জনের নাম উল্লেখ করে অচেনা 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের নাম উল্লেখ করে অচেনা 400 থেকে 500 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন আলিফের বড় ভাই খানে আলম। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া আন্দোলনের সময় হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় তার পরিবার। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে শুধু সরকারের কাছে আবেদন, আমাদের বাইকে যাবা মারছে ওভাবেই শাস্তি চাই। ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে চট্টগ্রাম নগর পুলিশ জানায়, আলিফ হত্যায় 20 থেকে 22 জন সরাসরি অংশ নেয়, যাদের মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তদন্ত কাজ অত্যন্ত পেশাদারিত্বের সাথে চলছে। এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে, তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসবো। আলিফ হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। সৈয়দ মাহমুদ, RTV। ভারতীয় সাম্প্রদায়িক উস্কানিতে প্রতিক্রিয়া না দেখানোকে বাংলাদেশের শক্তি হিসেবে অবহিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করার স্বৈরাচারের দোসরদের মোকাবেলায় সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শরীয়ত খানের রিপোর্ট। সপ্তম জাতীয় সম্মেলনে বিভক্তি ভুলে এক হওয়ার ঘোষণা দেয় গণফোরামের দুই পক্ষ। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করে দাঙ্গা লাগানোর ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? ভারতকে বলতে চাই, এই খেলা বন্ধ করুন। আপনারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, উস্কানি তৈরি করছেন। রাস্তা বন্ধ করে একের পর এক আন্দোলনের পেছনে অন্য শক্তি রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না। এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বর্তমান সরকারকে অভ্যন্তরীণ দুর্বলতা কাটানোর পরামর্শ দেন আরেক বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তারা ষড়যন্ত্র করতে পারে, সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অপর এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পতিত সরকারের দোসররা এখনো সক্রিয়। আসামে মৌসুমীর গান গাইতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওরা কত সংকীর্ণ মনা হতে পারে? আরে গানের কি কোনো ভৌগোলিক সীমানা থাকতে পারে? এর কি কোনো ম্যাপ থাকতে পারে? চলমান অস্থিরতা অবসানে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি। শরীয়ত খান, RTV, ঢাকা। রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে ছাত্র জনতা মেনে নেবে না, এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না, সংস্কার চলমান প্রক্রিয়া। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশনে আমরা একজন সচিব নিয়োগ। রাজধানীর মহাখালীর ব্রাকিন সেন্টারে নির্বাচন ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক সেমিনারের আয়োজন করে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে সরকার ও কমিশনের ভূমিকা সহ নির্বাচনকালীন সমস্যা ও সমাধানের নানা দিক তুলে ধরেন বক্তারা। একই দিনে এত লোকজনের ইলেকশন পরিচালনা করা, আমাদের দেশে যে প্রশাসনিক ব্যবস্থা আছে, পুলিশ ব্যবস্থা আছে, এটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কেয়ারটেকার সরকারের পরও কিন্তু এই প্রত্যেকটা রিফর্ম আনরাভেলিং হয়ে যায়। এই যে কালচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রাল কম্পিটিশনটাকে জোরদার ভাবে বাংলাদেশের জমিনে ফেরত আনা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না, এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ দরকার। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অস্থিরতা আছে। আগামী 1 বছরে দেশ কেমন হবে তা স্পষ্ট হবে। নির্বাচন দিয়ে চলে যেতে বললে ছাত্র জনতা তা মানবে না। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে
আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন কাঠগড়ায় দাঁড় করাবে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত। ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিতে দেশের আইন, বিচার ও শাসন বিভাগের সংস্কার প্রয়োজনীয়তার কথাও বলেন আমির খসরু। প্রায় 50টি দল আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এটা আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। এটার সাথে অন্য সংস্কার সন্দেহের কোনো অবকাশ আছে আমি মনে করি না, এবং উই আর অল কমিটেড। তবে নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত আছে তাদের বক্তব্যে। প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল। আশিকুল আলম, RTV, ঢাকা। ইসলামের প্রতিপক্ষ শক্তিরা জামাতের নামে অপপ্রচার চালায় বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সাতক্ষীরা শহরে গণমুখী মাঠে জামাতের কর্মী সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। এই সময় শফিকুর রহমান বলেন, আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সকল ধর্মবর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তিনি আরো বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার দাঁত বসাতে না পারে। আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, নিয়ন্ত্রণ করা না গেলে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, শ্রমিক অসন্তোষ ও মামলা বাণিজ্যের কারণে হয়রানি হচ্ছেন ব্যবসায়ীরা, এতে করে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফেরাচ্ছেন। তবে অর্থ উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে তা ঠিক নয়, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যাপক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য সম্মেলনে এইসব কথা বলেন ব্যবসায়ীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে ব্যবসায়ী নেতারা জানান, শ্রমিক অসন্তোষ, পুলিশের মামলা বাণিজ্য সহ নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। নাম্বার 1 হচ্ছে ল অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। এই আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় এবং তারা শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না। এখন আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে দেশের সম্প্রীতি বজায় রেখে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে হবে বলেও জানান ব্যবসায়ীরা। এখন শত্রু কমায় বন্ধুত্ব বাড়াতে হবে, বিকজ ইন্ডিয়ার সাথে নতুন শত্রুত্বের ফিল্ড খোলার কিন্তু কোনো দরকার নাই। আমাদের দেশের সম্প্রীতি সৃষ্টি করতে হবে, ইন্ডিয়াকে ভালোবেসে আরো কাছে ধরে নিতে হবে যেন আমরা আরো ইন্ডিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্কে আবদ্ধ হতে পারি। দেশের পোশাক খাত ধ্বংস হয়ে যাচ্ছে, বিষয়টি সঠিক নয় জানিয়ে অর্থ উপদেষ্টা জানান, ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না, সেই সাথে দেশের অস্থিরতা কেটে যাবে বলে আশাবাদ জানান বাণিজ্য উপদেষ্টা। আমি বলি এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভ থেকে ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেট ক্রলিং পেয়ে করে মোটামুটি একটু স্টেবল আসছে। I'm sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. সংস্কার নিয়ে নানা কথা বললেও সংস্কার করতে হবে জানিয়ে উপদেষ্টারা জানান, উন্নয়নের ছোঁয়া যেন সবাই পায় তার জন্য কাজ করছে সরকার। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল হতে পারে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, রায় ঘোষণার জন্য মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে। উচ্চ আদালতের রায়ের মাধ্যমে আসামিরা মুক্ত হবেন বলে আশা করছেন আইনজীবীরা। অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, তারেক রহমান সহ কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। সুফিয়ান ফারাবের রিপোর্ট।
2004 সালের 21 আগস্ট সমাবেশের স্থান পরিবর্তন করে মুক্তাঙ্গন থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বক্তৃতা শেষ হতেই মুহুর্মুহু গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ 24 নেতাকর্মী। ঘটনার পর মামলায় আসামি করা হয় জজ মিয়া সহ আরও অনেককে। 1/11 সরকারের সময় ওই মামলার পুনরায় তদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। সে অনুযায়ী 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। তারেক রহমানকে দেয়া হয় যাবজ্জীবন। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয় গত 31 অক্টোবর। শুনানি শেষে রোববার রায় ঘোষণা হতে পারে। তা পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে তার রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দকে এই মামলার সঙ্গে ফাঁসানো হয়েছে একজন ইনভেস্টিগেটিং অফিসারকে ভাড়া করে নিয়ে এসে তার মাধ্যমে ফরমায়েশি ইনভেস্টিগেশন তৈরি করে। তদন্ত ও শুনানিতে কারো দোষ প্রমাণিত হয়নি বলে মনে করেন আইনজীবীরা। তাই তারেক রহমান সহ সব আসামির খালাসের প্রত্যাশা করছেন তারা। যেহেতু মামলা কোনো আসামির বিরুদ্ধেই প্রমাণিত হয়নি, অ্যাংশাসলি উই আর ওয়েটিং। আশা করি এই মামলায় আমরা ন্যায় বিচার পাবো এবং এই আসামিরা খালাস হবে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধুর রাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।